নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তিনটে ঘটনা বলি। রাজ্যসভায় বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছে 2024-25 অর্থবর্ষে ভারতবর্ষে যে প্রত্যক্ষ বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ এসছে তার প্রায় 40% পেয়েছে মহারাষ্ট্র, প্রায় 2000 কোটি মার্কিন ডলার। পশ্চিমবঙ্গ পেয়েছে বোধহয় 28 কোটি মার্কিন ডলার। পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন কত জানেন? দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ যা এসছে 0.6%, মানে 1% কম প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 2024-25 অর্থবর্ষে। আমাদের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয় না, 7টা এডিশন হয়েছে, কত নাকি 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে। বেঙ্গল মিনস বিজনেস। বঙ্গেশ্বরী কত কথা বলেন, এটাই নাকি শিল্পের ডেস্টিনেশন। তথ্য কি বলছে? প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের 1% পশ্চিমবঙ্গের বরাতে জোটেনি। এটাই বাস্তব। এই সরকার মানুষকে বিভ্রান্ত করছে, তথ্যের জাগলারি করে এমন একটা চিত্র তুলে ধরার চেষ্টা করছে, বাস্তবের সঙ্গে তা কখনো মেলে না। বঙ্গেশ্বরী শেষবার কলকারখানার উদ্বোধন কবে করেছেন? এই তো জিন্দালদের একটা করলেন, তারপরেও তো অনেকদিন কেটে গেল। ওনার 14 বছরের টেনিওরে আপনি বাবুল হাসি মুখের ছবি কটা দেখেছেন যখন পিছনে কলকারখানার উদ্বোধনের ছবি খবরের কাগজের পাতায়? হাতে গুনে কয়েকটা এক্সাম্পল দিতে পারে। এটা পশ্চিমবঙ্গের বাস্তব। শ্বেতপত্র প্রকাশ এই জন্য করছে না যে প্রকৃত অবস্থাটা কি বিনিয়োগ, কত টাকা প্রকৃত বিনিয়োগ হয়েছে, কত প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান আছে, এটাই হচ্ছে বাস্তব। 2, উনি টাটাকে তাড়িয়েছিলেন সিঙ্গুর থেকে সর্ষের চাষ। তা টাটা আরবিট্রেশন ট্রাইব্যুনালে গিয়েছিল, তারা বলেছিল যে ক্ষতিপূরণ দিতে হবে, কারণ টাটার ফ্যাক্টরি তো হয়ে গিয়েছিল। সেই কাঠামোকে ডিসম্যান্টেল করা, আনুষঙ্গিক অন্যান্য খরচ, লিগাল ব্যাটেলের খরচ, সেটা 776 কোটি টাকা। হাইকোর্টও আরবিট্রেশন ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে বহাল রাখে, সুপ্রিম কোর্টে এসএলপি করেছিল রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট সেটাও খারিজ করে দিয়েছে। অর্থাৎ 776 কোটি টাকা টাটাকে দিতে হবে রাজ্য সরকারকে। বঙ্গেশ্বরী এবং তার বাম, অতি বাম, খ্যাকশিয়াল, তৃণজীবী, বুদ্ধিজীবী একসঙ্গে মিলে এরা টাটাকে তাড়িয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে। কারখানা হলো না, অটোমোবাইল হাবের স্বপ্ন পূরণ হলো না, শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির সুযোগ পেল না, এরা দ্বিতীয় জামশেদপুর করে উঠতে পারত কলকাতার উপকণ্ঠে, শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য রাজ্যের ভবিষ্যৎকে নষ্ট করেছেন মাননীয়। কারখানাও হলো না, 776 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। একে তো রাজকোষের এই দশা। 3, কলকাতা হাইকোর্ট বলেছিল যে 1 অগাস্ট থেকে 100 দিনের কাজের চালু করতে হবে, মজুরি দিতে হবে। কেন্দ্র বলেছে যে সম্ভব নয়, তারা আদালতে জানাবে। কেন সম্ভব নয়? অনেকগুলো কেন্দ্রীয় দল এখানে এসেছিল, সমীক্ষা করে গেছে। রাজ্য সরকারও অ্যাকশন টোকেন রিপোর্ট দিয়েছিল। কেন্দ্রীয় সরকারের দাবি অ্যাকশন টেকেন রিপোর্ট স্যাটিসফ্যাক্টরি নয়। প্রথম কথা, যে টাকাগুলো ভুয়ো অ্যাকাউন্টে গেছে সেই টাকাকে উদ্ধার করা হয়েছে, এবং দুর্নীতিতে যুক্তদের বিরুদ্ধে কি কোনো এফআইআর করা হয়েছে? সম্ভবত হয়নি। নামমাত্র কয়টা হতে পারে, সামান্য কিছু টাকা উদ্ধার করতে পারে, বলতে পারে, কিন্তু প্রচুর টাকা, হিউমাঙ্গাস অ্যামাউন্টের টাকা এখানে সাইফন হয়েছে ভুয়ো অ্যাকাউন্ট খুলে। সেই টাকা যতক্ষণ না উদ্ধার হচ্ছে, যতক্ষণ না দোষীদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে, ততক্ষণ কেন্দ্র নয়া পয়সা দেবে না। আবাস যোজনাতেও দেবে না,
100 দিনের কাজেও দেবে না। রাজ্যের কাছে অত্যন্ত খারাপ খবর, তিনটেই খারাপ খবর। এটা হচ্ছে রাজ্যের বর্তমান চিত্র। আপনি যত কেন্দ্রীয় বঞ্চনা বলুন, আমি আমার থেকে করব বলে ভোট কুড়োতে চান না কেন, মানুষের একটা জিনিস এবার বোঝা উচিত, এরা না দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিকীকরণ করেছে এবং সেই টাকা তো উদ্ধার করার সদিচ্ছা নেই, আর এফআইআরও করতে চাইছে না। যতই গলার শিরা পুলিয়ে ছোটবাবু দিদিমণি কেন্দ্রীয় বঞ্চনার কথা বলুন, তাতে রাজনীতির কি বলবো, রাজনীতির হাওয়া গরম হবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কোনো সুরাহা হবে না। এবং যতদিন এই সরকার থাকবে জেনে রাখুন, কেন্দ্রীয় সরকার একটা পয়সা দেবে না। আপনি এটাকে যেভাবে দেখতে পারেন, কেন্দ্রের প্রতিহিংসা বা কেন্দ্র এই সরকারকে বিশ্বাসই করে না, কারণ আবার টাকা দেয়া হলে আবার টাকাগুলো বেহাত হয়ে যাবে। এখন ডাইরেক্ট ট্রান্সফারের কথা ভাবতে পারে কেন্দ্র আগামী দিনে, আদালত যদি বলে। তবে আদালত একটা বলেছিল, হাইকোর্ট, যে কেন্দ্র ভেবে দেখতে পারে যে এমন কোনো মেকানিজম এই রাজ্যের ক্ষেত্রে স্পেসিফিক, যাতে বেনিফিশিয়ারিদের কাছে সরাসরি টাকা পৌঁছায়। হয়তো আগামী দিনে কেন্দ্র সেটা করবে, রাজ্য সরকারকে এই ভূমিকাতে রাখাই হবে না। কারণ নির্বাচনের আগে আবার যদি এই কেন্দ্রীয় বরাদ্দ দেওয়া শুরু হয়, আবার টাকা লুট করবে এরা ভোটের খরচ তোলবার জন্য। যারা কবার বেলতলায় যায়, পুরোটাই তো ঠগের বাড়ির ভোজ। এর মধ্যেই আবার খোকাবাবু আর পাপ্পু খুব ভাব হয়েছে এখন, পাশাপাশি ডিনারে বসে ডিনার টেবিলে আলোচনা করছেন, ছোটবাবু হুঙ্কার দিচ্ছেন। খোকাবাবু তো রাজনীতিটা করেননি, বঙ্গেশ্বরীর আলোয় তিনি আলোকিত। হেলিকপ্টারে এসছেন, লিফটে করে উঠেছেন, ছাত্র রাজনীতি করেননি, ট্রেড ইউনিয়ন করেননি, রাস্তায় কোনোদিন তাকে দেখেছেন প্রতিবাদ আন্দোলনে সামিল হতে? নিরাপত্তার বহর নিয়ে ঘোরেন, বড় বড় কথা বলেন, তার মধ্যে অধিকাংশই হচ্ছে অসত্য এবং নির্জলা মিথ্যা। অসত্য এবং নির্জলা মিথ্যা কিভাবে গুছিয়ে গলার শিরা পুলিয়ে বলা যায়, খোকাবাবুর কাছ থেকে শিক্ষা নিতে পারে অনেকে। তা খোকাবাবু আর পাপ্পু খুব ভাব হয়েছে এখন। আর পাপ্পু কি বলেছে সংসদে, কেন ডোনাল্ড ট্রাম্পকে প্রধানমন্ত্রী লায়ার বলতে পারছেন না? সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আমেরিকার রাষ্ট্রপ্রধানকে মিথ্যাবাদী বলবেন। সামান্যতম কূটনৈতিক জ্ঞান থাকলে বিরোধী দলনেতা সংসদে দাঁড়িয়ে এরকম উদ্ভট দাবি করতে পারেন না। যতই ট্রাম্পের সঙ্গে মোদিজির বা অন্য কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে মোদিজির সম্পর্কের চাপানুতল হোক, টানাপোড়েন চলুক না কেন, ভারতের সংসদে দাঁড়িয়ে কোনো রাষ্ট্রপ্রধান অন্য একটি দেশের রাষ্ট্রপ্রধানকে মিথ্যাবাদী বলতে পারেন না। পৃথিবীতে কেউ এটা বলে না। এগুলো কূটনৈতিক শিষ্টাচার এবং সৌজন্যের পরিপন্থী। পাপ্পু এটুকুও বোঝেন না। একটা অদ্ভুত দাবি করছেন যে 1,10,000 ভোটারকে বেআইনিভাবে ঢুকিয়ে বিজেপি জিতেছে। আচ্ছা, কর্ণাটকে হয়েছে, 24-এর লোকসভার আগে ভোটার তালিকা সবাইকে দেওয়া হয়েছিল। কর্ণাটকে কংগ্রেসের সরকার, সেখানে এই ভোটার তালিকার নাম তোলা ফাম তোলা, তার মধ্যে তো রাজ্য প্রশাসনের আধিকারিকরাই ছিল, তারা কেউ প্রতিবাদ করলো না। নির্বাচনে গেলে 1 বছর পরে পাপ্পু খুঁজে বার করলেন নিজের মতো করে তদন্ত করে যে এত বেআইনি ভোটার। আবার মহারাষ্ট্রে এই ভোট বৃদ্ধির সুযোগ কংগ্রেসও পেয়েছে, সেটা কিন্তু বলছে না। আসলে নিজেদের অপদার্থতা ঢাকার জন্য কখনো নির্বাচন কমিশন, কখনো সংবাদ মাধ্যম কারোর ঘাড়ে দোষটা চাপিয়ে নিজেদের দায় এড়িয়ে যাওয়া। আর খোকাবাবু এখন খুব পাপ্পু 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 করছে, কারণ দুজনেই দেখুন কি বলবো আর কি, ওই সোনার চামচ নিয়ে জন্মেছেন।
পাপ্পু হয়তো একটু বেশি, আর খোকাবাবুও তাই। খোকাবাবু তো এখন বঙ্গেশ্বরীর উত্তরাধিকারী, বিপুল বৈভবের আস্ফালন করতে তিনি অভ্যস্ত। খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কিভাবে সংগ্রাম করে টিকে থাকে কোনো ধারণাই নেই। পাপ্পুর কিছু ধারণা থাকলে খোকাবাবুর নেই, কারণ খোকাবাবু এসবের থেকে অনেক ঊর্ধ্বে। তিনি একটা কর্পোরেট সংস্থাকে আউটসোর্স করে দিচ্ছেন দল চালানো। আবার সেই কর্পোরেট সংস্থা তাদের জুনিয়র লেভেলের আধিকারিকরাও প্রশাসনের মধ্যে ঢুকে যাচ্ছে, আধিকারিকদের নাকি চমকাচ্ছে, ধমকাচ্ছে, শুভেন্দু দাবি করেছেন। তাহলে আইপ্যাক আর রাজ্য সরকার কি সমার্থক? একটা কর্পোরেট সংস্থা তাদের এমপ্লয়িরা রাজ্য প্রশাসনের অন্দরে ঢুকে পড়ে হুকুম জারি করছে, শুভেন্দু অভিযোগ করেছে। তাহলে সরকারি প্রশাসনের সঙ্গে যুক্ত যে আধিকারিকরা, তাদের অ্যাসোসিয়েশন এটা কি মেনে নিয়েছেন যে একটা বেসরকারি সংস্থা তাদের কাজকর্মে দখলদারি করবে, নাক গলাবে, হুমকি দেবে? যদি তারা না মেনে থাকেন, প্রতিবাদ করুন। যদি শুভেন্দুবাবুর দাবি মিথ্যা হয়, প্রতিবাদ করুন, বিবৃতি দিন। শুভেন্দুবাবু বলেছেন তো, তথ্য সংস্কৃতি মন্ত্রকের অধিকর্তা আর একজন স্পেশাল সেক্রেটারি র্যাঙ্কের অফিসারদের এই বেসরকারি সংস্থার প্রতিনিধিরা রীতিমতো হুমকি দিচ্ছেন। এটাই হচ্ছে বাংলার কিন্তু নিউ নর্মাল। এভাবেই চলছে সব। এই যে পাড়ায় সমাধানে সরকারি আধিকারিকদের পাশে বসে থাকছে আইপ্যাকের প্রতিনিধিরা, কেন? তারা সরকারের কে? তাদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে, তাহলে সরকারি কর্মসূচিতে তাদের প্রতিনিধিরা থাকবে কেন? কয়েক জায়গায় প্রতিবাদ হয়েছে, তখন ওই আইপ্যাকের লোক লেজ তুলে পালিয়েছে। এই যে ভোটার তালিকায় যে গরমিল, এই যে ডেটা এন্ট্রি অপারেটর, খোঁজ নিয়ে দেখুন যে সংস্থা এদেরকে নিয়োগ করেছে, ওরা আইপ্যাকের মনোনীত সংস্থা। ওই ডেটা এন্ট্রি অপারেটর গুলো তৃণমূলী ক্যাডার। তবে নির্বাচন কমিশন সমস্ত সংস্থাকে ব্ল্যাকলিস্ট করেছে, সর্বত্র এরা ঢুকে গেছে। ভোটার তালিকায় গরমিল করব, মৃত ভোটারদের নামটাকে রেখে দেব, ফিকটিশিয়াস ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করব। এই কাজটা এই পেশাদারী সংস্থা করে, এবং রাজ্য প্রশাসনের মধ্যেও তারা সরাসরি ঢুকে পড়েছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের সার্বিক চিত্র। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারপরে তো কমিশন রাজ্য সংঘাত, এর চূড়ান্ত বড় ক্লাইম্যাক্সে যখন যাবে, দেখবেন কি হয়। একটা কথা আমি আপনাদের বলে দিচ্ছি, দেখবেন এবারের নির্বাচন অভূতপূর্ব হবে, এবং এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার পরেই নির্বাচন হবে, কেউ রুখতে পারবে না। এই সরকার বাধা দিলে, এই সরকারের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে নির্বাচন হবে না, নতুন সরকারও হবে না, রাষ্ট্রপতি শাসন জারি হবে, রাষ্ট্রপতি শাসনে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, তারপরে নির্ভুল ভোটার তালিকা নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচনে যেই জিতুক তারাই সরকার করবে। যতই খোকাবাবু হুমকি দিন, পাপ্পু হুমকি দিন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে হবে হবে। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নাম, রোহিঙ্গাদের নাম, মৃত ভোটারদের নাম বাদ যাবে তালিকা থেকে। সেই সংখ্যাটা কত? অনেকে অনেক রকম বলছেন, আমি খুব কনজারভেটিভ এস্টিমেটে বলছি, বিহারে যদি 65 লক্ষ নাম বাদ গিয়ে থাকে, এখানে অন্তত 65 লক্ষ একটা হবে, তার কমে না। বিহারে যা হয়েছে তার 2 থেকে 3 গুণ নাম বাদ যাওয়ার সম্ভাবনা, এবং অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ঢুকেছে ভোটার তালিকায়। শুধুমাত্র নতুন ভোটারদের নাম উঠেছে, সেই তালিকা র্যান্ডাম চেক করতে গিয়ে নির্বাচন কমিশন এই অভিযোগগুলো পেয়েছে। বুঝতে পারছেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি?
1 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি হতে পারে বা দীপাবলির পরে হতে পারে এসআইআর এর। তার আগে অনেক আধিকারিকদের কপালে দুঃখ আছে, তাদেরকে বারবার করে কমিশন সতর্ক করছে যে সুধার চাও, আইন মেনে চলুন, বঙ্গেশ্বরীর অযৌক্তিক নির্দেশ মানবেন না, বিপদ হতে পারে। যারা নির্বাচন কমিশনের সতর্ক বার্তাকে গুরুত্ব দিয়ে কোর্স কারেকশন করবেন কোনো অসুবিধা নেই। যারা বেপরোয়া হয়ে ভাববেন যে কমিশন বলছে তো বলুক, আমি বঙ্গেশ্বরীর আশীর্বাদ ধন্য, উনি যা বলবেন আমি তাই করব, উনি ইচ্ছাময়ী তারা, আমরা সবাই ভক্ত রামপ্রসাদ, তাহলে বিপদ আছে। কোনো অ্যাসোসিয়েশন, কোনো নবান্ন, কোনো চিফ সেক্রেটারি শাস্তির খাড়া থেকে আপনাদের বাঁচাতে পারবে না, এটা মাথায় রাখবেন এবং আইন মেনে কাজ করবেন। সংবিধান নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দিয়েছে, আপনারা যখন ভোটার তালিকা সংশোধন বা এসআইআর এর সঙ্গে যুক্ত হবেন, জেনে রাখবেন আপনারা রাজ্য সরকারের কর্মচারী হতে পারেন, কিন্তু এখন আপনারা ইলেকশন কমিশনে অন ডেপুটেশন আছেন, তাই কমিশনের নির্দেশ মানতে আপনারা বাধ্য। সেটা মাথায় রেখে দায়িত্বশীলভাবে আইন মেনে কাজ করুন, কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। কিন্তু আইন না মেনে বঙ্গেশ্বরীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে যদি অনিয়ম করেন, তাহলে শাস্তির খাড়া থেকে আপনারা মুক্তি পাবেন না।